আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজকে আলোচনার পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি এবং আজকের আয়োজন যেভাবে সাজিয়েছি সেই শিরোনামটা শুরুতেই আপনাদের জানিয়ে দিতে চাই। আমাদের আজকের শিরোনাম হচ্ছে আমদানি রপ্তানি ও বর্তমান বাস্তবতা, এবং এটা যদি একটু আমরা ব্যাখ্যা করি যে কি কারণে এই আয়োজনটা, সেটা হচ্ছে যে ডলারের যে মান টাকার বিপরীতে সেই মানটা ক্রমশ অনেক বেশি হয়ে যাওয়া এবং সেই জায়গায় অর্থাৎ মূল্যটা কমে যাওয়া এবং সেখান থেকে রিজার্ভ নিয়ে যে এক ধরনের কথা ছিল যে আমাদের রিজার্ভের কী অবস্থা দাঁড়াচ্ছে, আমদানির ক্ষেত্রে বিলাসী পণ্য আমরা আমদানি করব না, নানান ধরনের ব্যাপারগুলো বেশ কিছু সময় ধরে আলোচিত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক বেশ কিছু নীতি কৌশল অবলম্বন করেছে যা থেকে ডলারের যে এই যে পতন ঠেকানো বা আমাদের রিজার্ভটাকে একটু শক্তিশালী করবার মতো ব্যাপারটা তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের রেমিটেন্সের প্রবাহ বাড়ছে, এমন কথা বলছেন এখন যারা রয়েছেন অর্থনীতি বিশ্লেষক তারা। সাধারণ মানুষ যখন আমরা এরকম বিশ্লেষকদের কথা শুনি তখন মনে হতেই থাকে যে এক ধরনের আশা জাগানিয়া তথ্য আমরা পাচ্ছি এবং বাংলাদেশ ব্যাংক যে ধরনের নীতি কৌশল অবলম্বন করেছে তার সাথে আইএমএফের যে শর্ত ছিল সেগুলো অনেক বেশি সংশ্লিষ্ট, কারণ আমরা আইএমএফ থেকে ঋণ নিয়েছি। এই যাবতীয় বিষয়টা যদি আমরা এখন বলতেই পারি তাহলে কি আমাদের বর্তমান যে আজকে শিরোনামের যে শেষ অংশটা যে বর্তমান বাস্তবতা, সেই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের আমদানি রপ্তানি কী অবস্থায় রয়েছে সেটাও একটু জেনে নিতে চাই এবং বাংলাদেশ ব্যাংক কার্যকরী পদক্ষেপ নিয়েছে একদম সঠিক সময়, এই যে একটা ইতিবাচক আলোচনা রয়েছে সেটাও আজকে একটু এখানেও আমরা তুলে ধরতে চাই। আমি যাদেরকে পেয়েছি আজকের এই আলোচনা করবার জন্য নিটল টাটা ২১ রাতের স্টুডিওতে আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন, আমি ডান থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, রয়েছেন ফারুক মঈনুদ্দিন, ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক, এবং সর্বডানে আমরা পেয়েছি আজ সৈয়দ নুরুল ইসলাম, চেয়ারম্যান অ্যান্ড সিইও ওয়েল গ্রুপ। সম্মানিত দর্শক, দুজনকে তো পরিচয় করিয়ে দিলাম এবং সর্বডানে আজ নিটল টাটা ২১ রাতের স্টুডিওতে রয়েছেন শ্যামল দত্ত, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ফারুক মঈনুদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা শুরুতে বলবার চেষ্টা করেছি যে সাধারণ মানুষ তো আসলে জানতেই চায় কী অবস্থায় রয়েছে আমাদের, যদি অর্থনীতির কথা বলি, বর্তমান যে প্রেক্ষাপট, এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের নীতি কৌশল অনেকেই বলছেন ইতিবাচকতা দেখাচ্ছে, আমাদের রিজার্ভ বা রেমিটেন্স প্রবাহ বাড়ছে, রিজার্ভের পরিমাণটাও ভালোর দিকে যাচ্ছে, সেই জায়গায় আপনার বিশ্লেষণটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আশা জাগা নিয়ে কথা দিয়ে শুরু করেছেন যেহেতু আপনি আলোচনাটা, আমরা আশাবাদী হয়ে আলোচনাটা শুরু করতে চাই। অবশ্যই এটা স্বীকার করতে হবে যে বর্তমান প্রেক্ষিতে আমাদের যে অর্থনৈতিক সংকটগুলো আমরা যার মধ্য দিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে কিছু বিষয় কিন্তু দীর্ঘদিন ধরে এটা আলোচিত হয়ে আসছিল এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন জনের পরামর্শ ও দাবি এবং ছিল যে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত এই সংকট উত্তরণের জন্য। সেটা দেরিতে হলেও, যেটা সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে দেরিতে হলেও এই কাজগুলো হয়েছে। যেমন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে 6-9 সুদের হার সেটি করা যাচ্ছিল না, অবশেষে বাংলাদেশ ব্যাংক এই পজিটিভ স্টেপটা নিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে ডলারের রেটটাকে যে কৃত্রিমভাবে ধরে রাখা হয়েছে এটা ছেড়ে দেওয়া উচিত বাজারের উপরে, এবং সেটা যে আপনার ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছে, এখন সেটা সুফল আমরা হয়তো সামনে পাবো। এমনকি ডলার রেটের ব্যাপারে আমি একটা কথা আমার স্পষ্ট, আপনারা অনেকে জানবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তিনি কিন্তু ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিটিংয়ে এসে স্পষ্ট বলেছিলেন যে আসলে ডলারের রেটটা যেটা এখন আমরা একবারে ছেড়ে দিলাম, এটি গ্র্যাজুয়ালি করলে এই যে হঠাৎ করে ধাক্কাটা লাগতো না। যাই হোক, যাই হোক না করে এটা অফ লেট আমি বলবো যে একটা পজিটিভ স্টেপ নেওয়ার কারণে এখন আমরা আশা করতে পারি যে সামনে এই সংকটটার উত্তরণটা ধীরে ধীরে ঘটবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে কি জানেন, বিষয়টা হচ্ছে যখন কোনো রোগের চিকিৎসা করতে আমরা দেরি করি তখন কিন্তু রোগ সারতে দেরি হয়। আমরা যদি পদক্ষেপটা যেহেতু দেরি করে নিয়েছি, এগুলো অবশ্যই সুফল আসবে, তবে তার সময় নেবে, এটা হচ্ছে মূল কথা। এখন সবচেয়ে বড় সংকট কিংবা আমরা যদি বলি সবচেয়ে বড় দুশ্চিন্তার যে বিষয়টা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এবং সরকারের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়টা হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতির ব্যাপারটা কিন্তু আসলে সবাইকে ভোগাবে। আমরা সরকারের পজিটিভ ওয়েতে সরকারের কথা বলতে চাই যে আমরা চাই যে এইটাকে
খুব দ্রুত সময়ের মধ্যে, যদিও সম্ভব নয় এটা, কিন্তু দ্রুততম সময়ের মধ্যে এই মূল্যস্ফীতিটি যদি আমরা নিয়ন্ত্রণে আনতে না পারি, তাহলে কিন্তু জনগণের দুর্ভোগ আরও বাড়বে। আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে যে সরকারেও কিন্তু একটা বিব্রতকর অবস্থায় থাকবেন। সুতরাং আমরা চাই যে বর্তমান যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এটার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও একটা বড় ভূমিকা রাখবে। এবং এই বর্তমান যে বাজেট গেল, সেখানেও আমরা লক্ষ্য করেছি যে সংকোচনমূলক বাজেটে যে কথাটা বলা হচ্ছে, এই বাজেট ঘাটতি ইত্যাদি কিন্তু মোটামুটি একটা সহনশীল পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে। যদি আরও যদি বাজেট ঘাটতিটা কমানো যেত, মূল্যস্ফীতির ব্যাপারে আমরা আরও কিছু ইতিবাচক কিছু ফলাফল হতে পেতাম। যাই হোক, দেখা যাক ভবিষ্যতে কি হয়, আমরা আশাবাদী মানুষ। এবং আসলে এই প্রস্তাবিত বাজেটের আলোচনাটাও তো চলবে, বাজেট পাশ হতে হতে দেখি কি হয়, সেটার দিকে আসলে মানুষ তাকিয়ে রয়েছে। আমি সৈয়দ নুরুল ইসলাম আপনার কাছে আসি। যেহেতু ফারুক মঈনুদ্দিন এই বাজেটের ব্যাপারটায় আসলেন, সেই সংকোচনমূলক যে বাজেট এবং সেই জায়গাটায় মূল্যস্ফীতির উপর তো গুরুত্ব দেওয়া হয়েছে, জিডিপিটাও বরঞ্চ কমিয়ে রাখা হয়েছে। সেখান থেকে কি আপনি কোনো আশা জাগানিয়া তথ্য পান কিনা? ধন্যবাদ। আমি তো সবসময় আশাবাদী মানুষ। ইদানিং কিছু কিছু ক্ষেত্রে হতাশা ব্যক্ত করছি। যেমন মূল্যস্ফীতির বিষয় নিয়ে আপনি আমাকে কথা বলতে বলতে ফার্স্ট আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির ডেফিনেশনটা যদি আমরা ভুল করি, তাহলে কিন্তু আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যেসব কৌশল অবলম্বন করা হয় সেখানে ভুল হবে। আমি ফারুক ভাই অর্থনীতির ছাত্র, উনি ব্যাংকার, আমি অর্থনীতি শাস্ত্রের ছাত্র না, বাট আমি ব্যবসা বাণিজ্য করি হিসেবে কিছু কিছু তো বুঝি। আর বাণিজ্যের ছাত্র হিসেবে মূল্যস্ফীতি শব্দটা সম্পর্কে আমার একেবারে ছাত্র জীবন থেকে পড়েছিল। মূল্যস্ফীতি দুই কারণেই ঘটে। একটা হচ্ছে কস্ট পুশ মূল্যস্ফীতি, যেটাকে বলা হয় যে জিনিসপত্রের দাম বাড়ার কারণে একটা মূল্যস্ফীতি হয়। আরটা হচ্ছে ডিমান্ড পুল মূল্যস্ফীতি, অর্থাৎ ডিমান্ড যখন বেড়ে যায়, মানুষের পকেটে অনেক টাকা থাকে, তখন মানুষ দেদার টাকা খরচ করতে চায়, সেটা সাপ্লাই চেনের উপর একটা প্রভাব পড়ে। এখন দেখতে হবে যে আমাদের দেশে যে মূল্যস্ফীতি, এটা কি কস্ট পুশ মূল্যস্ফীতি নাকি ডিমান্ড পুশ মূল্যস্ফীতি। সরকারের নীতি নির্ধারকদের যেই মেজার ওনারা নিয়েছেন মূল্যস্ফীতি কমানোর জন্য, সেটাকে মনে হয় যেন ডিমান্ড পুশ মূল্যস্ফীতি। আমেরিকাতে, ইউরোপে মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হার বাড়িয়েছেন বলেই আপনি বাড়িয়েছেন। এখন আমি একটা যদি পাল্টা প্রশ্ন করি, জিনিসপত্রের উৎপাদন খরচের জন্য জড়িত কী কী? আমদানি নির্ভর পণ্য আমদানি নির্ভর পণ্যের জন্য ডাইরেক্টলি ডলার ইনফ্লুয়েন্স করে। ডলারের মূল্য প্রায় আমরা 40% বাংলাদেশের টাকায় ডলারের মূল্য বেড়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ প্রায় 40% মূল্য হারিয়েছে। সেই 40% মূল্য হারানোর পরে আমরা কিন্তু কনভার্টেবল কারেন্সিতে ব্যবসা করি। আমরা এখন যেই মাল আনতাম 85-86-এ, সেই মালের উপর 30% ডিউটি হলে সেই মালের উপর ট্যাক্স দিতাম আমরা 85%-এর উপর ট্যাক্স দিতাম, 86-এর উপর। এখন ডলারের মূল্য হয়ে গেছে 116 টাকা, আমাকে কিন্তু 30% ট্যাক্স দিতে হবে কিন্তু 116 টাকার উপর। অর্থাৎ সরকারের রেভিনিউ ইনকাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের পকেটে হাত দিয়েছেন। তাহলে আপনার ডলারের মূল্য, বাংলাদেশের টাকার মান হারানোর কারণে জিনিসপত্রের যে দাম বেড়েছে, দ্যাট ইজ ওয়ান কস্ট পয়েন্ট। তারপর আসছে গত 6 মাস বা 1 বছরের মধ্যে আপনি গ্যাস এবং বিদ্যুতের দাম কোথায় নিয়ে গেছেন, সেটা ডোমেস্টিক প্রোডাকশন হাউসগুলোর কস্ট অফ প্রোডাকশন বাড়িয়েছে কিনা। 12 টাকার গ্যাসকে যখন আপনি 38 টাকা করেন, তখন তো ডেফিনেটলি জিনিসপত্রের উৎপাদন খরচ বেড়েছে। আপনি যখন বিদ্যুতের দাম 4 টাকার বিদ্যুৎকে যখন আপনি 14 টাকায় নিয়ে যান বা 12 টাকায় নিয়ে যান, ডেফিনেটলি প্রোডাকশন হাউসে বেড়েছে। ডলারের মূল্য, ডলারের দামের কারণে সমস্ত আমদানি নির্ভর পণ্য, আমি বলি বাংলাদেশের পানিটাও আমদানিকৃত। কারণ আপনি যে ড্রিঙ্কিং ওয়াটার খান, সেটাতে কিন্তু ড্রিঙ্কেবল করার জন্য যে কেমিক্যাল ইউজ করা হয়, সেটাও আমদানি করে আনতে হয়। আবার এই ড্রিঙ্কিং ওয়াটার বা পিওর ওয়াটারকে যখন প্রোডাকশন হাউসে যায়, তখন সেটাকে ট্রিট করে প্রোডাকশনের উপযোগী করতে হয়। প্রোডাকশন হাউস থেকে যে বর্জ্য বের হয়, সেই বর্জ্যটাকে ক্লিন করার জন্য কিন্তু আবার এটা উৎপাদিত। অর্থাৎ সেজন্য বলি কস্টের কথা বলছেন, আমি একটু ছোট্ট করে জেনে নেই, বা যদি সেই প্রোডাক্টের আপনি বলেন, সেই জায়গাটায় যে ইউটিলিটির কথা যেটা বললেন, যে বাড়িয়ে দেয়া উপায় কি ছিল না বাড়িয়ে? আমি বলছি যে উপায় ছিল না সেটা নিয়ে আমার, কারণ পুরো বিশ্বের বাইরে তো বাংলাদেশ না। আমি কিন্তু উপায় ছিল নিয়ে সেটা নিয়ে আমি আর তর্কে যাচ্ছি না। আমি এখন আপনাকে তর্ক বলতে চাই, যেহেতু আপনি মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন, মূল্যস্ফীতির কারণটা কি? মূল্যস্ফীতির কারণ হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার মূল কারণটাই ছিল ডলারের ডিভ্যালুয়েশনের কারণে 40%, বিদ্যুৎ জ্বালানির খরচের দাম বাড়ানোর কারণে ইউটিলিটি খরচ বেড়েছে, আবার ডলারের মূল্যের কারণে আমদানি নির্ভর যে মধ্যবিত্ত কাঁচামাল, সেগুলোর দাম বেড়েছে। ফর এক্সাম্পল, ব্যবসার জন্য এটা চাকার খুব বড়, গাড়ির চাকার দাম খুব ইম্পর্টেন্ট, কারণ এটা লজিস্টিক্সে করে।
আগে যে চাকা আমরা 12,000 টাকা দিয়ে কিনতাম সেটা এখন 22,000 টাকা দিয়ে কিনি। লজিস্টিক্সের জন্য একটা বেয়ারিংয়ের দাম খুব ইম্পর্টেন্ট। আগে যে 500 টাকা দিয়ে বেয়ারিং কিনতাম সেটা এখন কিনি আমি 2,000 টাকা দিয়ে। তাহলে সব কিছু দিন শেষে কোথায় এফেক্ট করেছে? পণ্যে এফেক্ট করেছে। সেই জন্য আমি বলি বাংলাদেশের মূল্যস্ফীতি কস্ট পুশ, নট ডিমান্ড পুশ। Demand কিন্তু push। আমরা মেজার নিলাম কি ডিমান্ড পুশ, অর্থনীতি মূল্যস্ফীতি কমানোর জন্য যে সূত্র, অর্থাৎ নীতি সুদের হার বাড়িয়ে বাজারে টাকার যোগান দেওয়া কমিয়ে মূল্যস্ফীতি কমাবেন। তাতে কি হচ্ছে? আপনার ডলারের কারণে, কারেন্সি এক্সচেঞ্জের কারণে আমাদের পণ্যের দাম বেড়ে গেছে, ইউটিলিটি কস্টের দাম বাড়ানো পণ্যের দাম বেড়ে গেছে, লজিস্টিক কস্টের দামের কারণে মূল্যস্ফীতি বেড়ে গেছে, শ্রমিক কর্মচারীর বেতন বাড়িয়েছেন, দাম বাড়িয়েছে। এটা যৌক্তিক। আবার কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক ওটা আছেন। তারপর সর্বশেষে আপনি কস্ট অফ ফান্ড বাড়িয়েছেন 14-15% করলেন, সেখানেও কিন্তু সবগুলো কস্ট পয়েন্ট যখন প্লাস 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 হয়, সেখানে যদি মূল্যস্ফীতি কমবে বলে কেউ মনে করে, আমি বলবো উনি অর্থনীতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। জি। বাংলাদেশের মূল্যস্ফীতি 10% না, আমি বাংলাদেশের মূল্যস্ফীতি এখন 15-এর ঘরের উঠানামা করছে খাদ্য এবং খাদ্য বহির্ভূত। আমি আপনার কাছে নিঃসন্দেহে আবার আসবো শ্যামল দত্ত। আপনাকে এখানে শুনতে চাই যে ভর্তুকির কথা আমরা শুনি যে ভর্তুকি তো আসলে তুলে দিতেই হবে, আইএমএফ এর শর্ত রয়েছে, তারপরে ভর্তুকি আসলে কতদিন আর দেয়া যাবে, ধাপে ধাপে ভর্তুকি তুলে নেওয়া হবে। সেই জায়গাটায় আসলে এই যে ইউটিলিটির, কারণ এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়, তো সেখানে খুব বেশি সুযোগ ছিল কিনা না বাড়ানোর? এখানে ফারুক মনিউদ্দিন ভাই আছেন, ওনারা অর্থনীতিবিদ, ব্যাংকার, এদিকে অর্থনীতি নিয়ে কাজ করেন ব্যবসায়ী নুরু ভাই আছেন। আমরা সাধারণ সাংবাদিক হিসেবে যেটা বুঝি, ভর্তুকি আপনি তো বললেন তুলে দেবেন আইএমএফের সংজ্ঞায়। আইএমএফের কথা শুনে পৃথিবীর একটা দেশের নাম বলেন যে দেশের অর্থনীতি উন্নতি করেছে, একটা দেশের নাম বলেন। সুতরাং আইএমএফের কথায় ভর্তুকি বন্ধ করা যাবে না। বাংলাদেশের মতো একটা অর্থনীতিতে আমরা ভর্তুকি দিচ্ছি না ভর্তুকি। আপনি যে সমস্ত সোশ্যাল সেক্টরে মিলিয়ন মিলিয়ন টাকা দেওয়া হচ্ছে, এটাও তো এক ধরনের ভর্তুকি। সারে আমরা ভর্তুকি দিচ্ছি না, সেচে কৃষিতে ভর্তুকি দিচ্ছি না। এগুলো কি ওয়ার্ল্ড এবং আইএমএফের প্রেসক্রিপশন শুনলে চলবে? বাংলাদেশকে অর্থনীতিটা চালাতে হবে বাংলাদেশের মতো করে। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে ভর্তুকির কথা বলছেন, জ্বালানি খাতে ভর্তুকি, যেটি আইএমএফের প্রেসক্রিপশন। আইএমএফের প্রেসক্রিপশনে একসময় ফারুক ভাই ভালো বলতে হবে, ব্যাংকিং সেক্টর স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট একটা পরিকল্পনা ছিল। ওইটা যদি শুনতেন তাহলে আজকের ব্যাংকের আজকে যে বাংলাদেশের অর্থনীতির বিকাশ, এটা কোনোদিনই হতো না। বাংলাদেশটা হচ্ছে, আমি যতটুকু বুঝি, আমি একেবারেই ল্যামেনের ব্যাপারে, সেটা হচ্ছে এখানে ব্যক্তির এন্টারপ্রাইজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ব্যক্তিরকে তার বিকাশের সুযোগ দিতে হবে, সেটা ভর্তুকি দিয়ে হোক আর যেভাবে হোক। কারণ বাংলাদেশের ইকোনমিটাই দাঁড়িয়ে আছে তিনটা খাতের উপর। একটা হচ্ছে এই যে পোশাক শিল্প, আরটা হচ্ছে আমাদের রেমিটেন্স, এই যে কষ্ট করে বিদেশে যায়, দেখেন না তাদের কি অবস্থা। মালয়েশিয়ার কথা নাইবে বললাম, সম্প্রতি কী হয়েছে। আর হচ্ছে আমাদের কৃষি। এই তো আমাদের অর্থনীতির মেরুদণ্ড তিনটা। এখন এখানে কোনটাতে আপনি ভর্তুকি দিবেন, কোনটাতে ভর্তুকি দিবেন না, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যেখানে মালয়েশিয়াতে 1 লাখ টাকা যাওয়া যায়, সেখানে 5 লক্ষ টাকা দিয়ে মানুষকে 10 লক্ষ টাকা দিয়ে যেতে হচ্ছে। এটা কি অ্যানার্কি একটা? এটাকে মানে বিশৃঙ্খলা বললেও বোধহয় ভুল হবে। এবং এটার জন্য কারো কোনো রেমেডি হলো না। পত্রপত্রিকায় আমরা সব নিউজ করলাম যে 5টা কোম্পানি এটা সিন্ডিকেট করে তারা হাজার হাজার করে 21,000 কোটি টাকা মানুষের থেকে নিয়ে নিয়েছে। কারো একজনকেও কোনো বিচার হলো কিছু? বা এর জন্য কোনো একটা, যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে যে বিচার করবেন, এখন আপনি বলছেন এই সব খাতে ভর্তুকি দিতে হবে। প্রয়োজনে আমি এই যে একটা লোক মালয়েশিয়া যাবে, সে যে টাকা পাঠাবে বাংলাদেশে, আমি দরকার হলে সরকারি খরচ যাবে। আপনি সবচেয়েতে এই যে সাউথ এশিয়ার সবগুলো দেশে খবর নেন, কোন দেশ থেকে কত টাকায় বিদেশে যায়, হাইয়েস্ট নাম্বার অফ মানে টাকা দিতে হয় বাংলাদেশের কর্মীদেরকে। তাহলে সে গিয়ে কি পাঠাবে আর? ফলে এগুলো ভর্তুকি যেখানে দেওয়ার সেখানে দিতে হবে। বাংলাদেশে কৃষিখাতে ভর্তুকি দেওয়ার কারণে আজকে যে কৃষি বিপ্লব হয়েছে, আপনি 74 সালে 70 সালে ওই সময় 75 পূর্ব বাংলাদেশের বা তার পরবর্তী সময়ে বাংলাদেশের কৃষিখাতের কি অবস্থা ছিল? এই দেশে একবেলা ভাত খেয়েছে, একটা ভাতও না, রুটি খেয়েছে, এরকম সময় গেছে। এখন তো আপনি প্রাচুর্যে ভরা, আপনি বাজারে যান, জিনিস অ্যাভেলেবেল আছে, কৃষিপণ্য অ্যাভেলেবেল আছে। আমি তো যে কোনো একটা, এই আপনাদের পাশে যে কারণ বাজার একটা সবজি মার্কেটে যান, চোখটা জুড়িয়ে যায়, কীভাবে আসছে, এগুলো করতে যাচ্ছে। দ্য প্রডিউসার, আমাদের যে কৃষক, তারা এত ভ্যারাইটি অফ জিনিস করে, কিন্তু তারা কি মূল্যটা পায়?
আমরা একটা ভালো বাজার ব্যবস্থাপনা করতে পারলাম না তাদের জন্য। এই দেশে যখন মৌসুম আসে তখন ফল নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, আলু নষ্ট হয়ে যায়, আপনার বিভিন্ন কৃষিপণ্য নষ্ট হয়ে যায়। আমাদের কোনো সিস্টেম সাপ্লাই চেইন করতে পারি নাই আমরা, একটা 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 প্রিজার্ভেশন সিস্টেম করতে পারি নাই। আপনি 1 টাকা কাঁচামরিচ বিক্রি হয় কেজিতে, এমন সময় আছে 1 টাকা মিষ্টি কুমড়া বিক্রি হয় মনে আছে। আবার অন্য সময় যখন 40 টাকাও পাবেন না, 100 টাকাও পাবেন না, কাঁচামরিচের দাম 200 টাকাও হয়ে যায়। এই যে এই জিনিসগুলো কোথায় সংকট, এগুলো বের না করলে আপনি ভর্তুকির জায়গাতে বেরোতে পারবেন না। হ্যাঁ, আমাদের দেশে আপনি জ্বালানি সবজির খাতে কথা বললেন, সেটা তো জ্বালানি এখন খাতে দেশের বাইরে ব্যাপক হারে রপ্তানি হচ্ছে। সেখানে কি এখন দেখেন যে রপ্তানির পরিমাণটা কতটা বেড়েছে বা কিছু, সেই চিত্রটাতে একটু তুলে ধরতেন। রপ্তানি যে পরিমাণ বাড়ার কথা সেই পরিমাণ বাড়েনি। আপনার টার্গেটটা কি? আপনাকে 2026 সালে আপনি মধ্যমায়ের দেশ হবেন, 2041 সালে উন্নত দেশ হবেন। উন্নত দেশের কতগুলো টার্ম আমরা ঠিক করেছি, সুশাসন ইজ ওয়ান অফ দ্যাম। ব্যাংকিং খাতে সুশাসন আছে, ওনারা বলুক তো বুকে হাত দিয়ে। আপনি ডলারের প্রাইসটা আজকে এতদিন পর অ্যাডজাস্ট করছেন, আপনি এতদিন যে কৃত্রিমভাবে চেপে রাখলেন, বাংলাদেশের অর্থনীতি কী পরিমাণ ক্ষতি হয়ে গেল এটা কি জানেন আপনি? এই যে আপনি 80 টাকা জোর করে, এটা যেটা হলেও সেই না সিদ্ধান্তটা দেরিতে হলেও করলে এটার জন্য প্রাইস পে করতে হবে অনেক। কারণ কি বলি আপনাকে, প্রতিবেশী যেসব দেশ আমাদের কম্পিটিটর, তারা তো অনেক আগে থেকে অ্যাডভান্টেজটা পেয়ে গেল। এখন আপনাকে ওর পিছে পিছে মানে দৌড়াতে হবে। আপনি যেভাবে জোর করে এটা চাপে রাখলেন। আর একটা আমি অর্থনীতি বুঝি না আসলে, আমি এইটুকু বুঝি, ব্যাংকে ডলারের এক দর, বাইরে আরেক দর। এটা বলুন তো পৃথিবীতে কোথাও আছে? এটা এটা ঠিক করে দিল, বাইরে এত হবে, ব্যাংকে এত হবে, এটা ফিক্স করে। ব্যাংকের এমডিরাই আবার ডলার ট্যাক্স ফিক্স করে। অদ্ভুত দেশ এটা। মানে এটা এটা আমি জানি না, মানে আপনি জানেন বলে দিলে বাইরে এত করা যাবে, আবার এক্সপোর্টের জন্য এত করা যাবে, ইম্পোর্টের জন্য এত করতে হবে। এটা কি বিভিন্ন ধরনের রেট। এগুলো তো মানে আমি মনে করি যে মানে সুশাসনটা যদি আমরা যদি কাউকে জবাবদিহিতার মধ্যে না নিই, আপনি দেখেন না ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে, এটা সত্যি আমাদের জন্য খুব উদ্বেগজনক। সেটা নিঃসন্দেহে মানে একটা চরম সত্য কথা। আপনি একজন পিকে হালদার, সুশাসনটা অনেক দরকার। না সুশাসন দরকার, এই কারণে আমি একটা লাইন বলে শেষ করছি। একজন পিকে হালদার যদি 3,500 কোটি টাকা নিয়ে যেতে পারে, তাহলে সুশাসন কোথায় আছে? ব্যাংকিং যারা সুপারভিশন করার কথা তারা কোথায় করলো? এটা তো এর সঙ্গে দেখি বাংলাদেশ ব্যাংকের লোকজন ইনভলভ, যারা এগুলো মনিটর করবে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইনভলভ। আপনি এই যে বেনজির সাহেব নিয়ে যে কথাবার্তা হচ্ছে এখন, আমার তো ভাবতে লজ্জা লাগছে যে আমাদের কি দেখার কেউ ছিল না ওই সময়। আজকে কোনো কাগজে নিউজ বেরিয়েছে যে ওনাকে যে এতদিন শুদ্ধাচার পুরস্কার দেওয়া হচ্ছে, এটার কী হবে এখন? যারা দিয়েছে তাদেরকে আগে এখন কি করা উচিত? সো এইটা একটা সামগ্রিক একটা চেহারার অংশ। আপনি মূল্যস্ফীতি, তারপরে আপনার এই যে ভর্তুকি কমাবেন, কিন্তু আপনি ব্যাংক থেকে টাকা সাফা করে নিয়ে যাবেন, তাহলে ভর্তুকি আসলে একটি বড় আলোচনা। এবং যে বেনজির ইস্যুতে যে ব্যাপারগুলো, যে সে প্রশ্নগুলো তো আসলে আসেই ঘুরে ফিরে, এবং সেই আলোচনাগুলো এখন ঘুরপাক খাচ্ছে। আমি একটু ফারুক মঈনুদ্দিন আপনার কাছে শুনতে চাই, এটা যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল যে মেকানিজম, এটার যে পরিবর্তন একটি আনা হলো, সেইটা কতটা ভালো হলো? দেখেন, আসলে যে কমান্ডের বিষয়টা, যদি এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো হচ্ছিল, জি, এই যে কমান্ডের কথা বলছেন আপনি, এই যে বলছে যে ব্যাংকের ডলারের একটা ছিল, বাইরে একটা ছিল, তার মানে আমি কৃত্রিমভাবে কমান্ড করে বলেছিলাম যে এর বেশি করা যাবে না। এবং তখন আমরা প্রশ্ন করেছিলাম কোন বেসিসে আপনার বাফেদা ডলারের রেট নির্ধারণ করেন। যে কোনো জিনিস নির্ধারণ হবে বাজার দিয়ে। আপনি যদি আরবিট্রারিলি একটা রেট ঠিক করেন, সেটা আপনার কমান্ড। সেই কমান্ড কি সবসময় এটা হয় না? তো আপনার সুদের হার নিয়ে সবসময় কথা বলে যে আমরা যখন বাধ্য করলো 6 এবং 9 করতে সবাইয়ের ইচ্ছার বিরুদ্ধে, এবং সেটা সরকারকে বোঝানো হয়েছে ব্যবসায়ী মহল থেকে যে সুদের হার বেশি হলে আমাদের কস্ট বেড়ে যায়। কিন্তু বাংলাদেশের শিল্পায়নের ইতিহাস যদি আমরা দেখি, আমরা তো 16, 17, 18% ইন্টারেস্টে বাংলাদেশের শিল্পায়ন হয়েছে, তাই না? হ্যাঁ, 22%, 18-20%। আমি যখন ব্যাংকিং শুরু করি তখন তো 18% সুদ। তাহলে শিল্পায়ন তখন 80-র দশক থেকে বাংলাদেশের শিল্পায়নের যে স্বর্ণযুগ শুরু হয়, তখন কিন্তু অনেক রেট হাই ছিল। তাহলে এই কথাটা কিন্তু আমি সেন্ট্রাল ব্যাংকের কথা বলি, বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা মানতে চায় না। 1 বছর কিন্তু ঝুলেছিল 6-9-এর বিষয়টা, কিন্তু যখন 9% সুদ করা হলো, তখনও কিন্তু ভালো ব্যবসায়ীরা, ওনাদের মধ্যে ভালো ব্যবসায়ীদেরকে আমরা 8, 8.5 দিয়েছে, 9 আমরা নেই। তার মানে কি বাজার বলছে না 9 না, উনি 8 পাবেন, উনি 8 পেতে পারেন, তাই তো হয়েছে। সুতরাং এটি সবচেয়ে বড় প্রমাণ যে এই যে কমান্ড কন্ট্রোলের কথা বলেন, কমান্ড দিয়ে হবে না। এইসব জিনিস কখনো কমান্ড করে করা যায় না, এগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে। ডলার রেট বলেন, সুদের হার বলেন, সবগুলোই কিন্তু কমান্ড করে দেখা গেছে এগুলো সুফল কখনো বয়ে আনে না। আজকে যদি এই যে আমরা বারবার বলছি যে এই যে আমার সুদের হার বলি, ডলার রেট, ক্রলিং পেগ বলি,
এটাও যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আপনার যখন রোগের চিকিৎসা শুরু করতে দেরি করবেন সেই রোগ সারতে দেরি হবে। আপনি সময় মতো রোগের চিকিৎসা দেননি তো। সেই জন্যই আমি বলছি এই কমান্ড ইকোনমির বিষয়টা কিন্তু আসলে সে আপনার রাশিয়া আজকে ভেঙে গেছে কেন? কমান্ড ইকোনমিতে ছিল তো এখানে। তাহলে আজকে কোথায় টুকরো টুকরো হয়ে গেলো একটা দেশ, সমাজতন্ত্র বিলীন হয়ে গেলো কমান্ড ইকোনমিতে গিয়ে। সুতরাং আমি সেইটার দিকে যাচ্ছি না। আপনাকে বাজার কি চায় এবং যে বাজার কিভাবে কমান্ড করে, আপনি বাজারের কমান্ড শুনবেন, অন্য কারো কমান্ড না, এটা হচ্ছে মূল বিষয়। বাজার কি চায় এই জায়গা থেকে আলোচনাটা শুনবো, বিরতির সময় হয়ে গেছে। সম্মানিত দর্শক, নিটল টক 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি শেষ করে এসে আমরা খুব অল্প সময়ের মধ্যেই ফিরবো এবং এই আলোচনার সাথে আপনারা থাকবেন তেমনটাই প্রত্যাশা করব। আবারও ফিরে এলাম নিটল টক 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি আমদানি রপ্তানি ও বর্তমান বাস্তবতা এবং সেই জায়গাটায় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নেওয়া যে পদক্ষেপ, এখন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, অনেক অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বেশ ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে বা যে নীতি কৌশল নেওয়া হয়েছে সেটা সামনের দিনে ইতিবাচকতা ছড়াবে, সেই আলোচনাটাই করছি। আমি ফারুক মঈনুদ্দিন, আপনাকে আরেকটু শুনতে চাই। আপনি যেখানে বলছিলেন যে বাজার কি চায় সেটার উপর অনেক বেশি জোর দেওয়া উচিত, সেই জায়গায় আসলে এখন কতটা কাজ করা দরকার? দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই যে দেরি করে হলো যে আমরা আমাদের মানে জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে, এটা একটা পজিটিভ পদক্ষেপ দেখছি। কিন্তু প্রথমে যে কথাটা বলছিলাম, এটা সুফল আসতে দেরি হবে, কারণ আমি অনেক দেরি করে শুরু করেছি। সুতরাং খুব সহসাই আমাদেরকে যতই বলা হোক যে আমাদের মূল্যস্ফীতি কমে যাবে আগামী 6 মাস কিংবা 1 বছর, এই ব্যাপারটা আমার অত ইজি মনে হচ্ছে না। কারণ এই বাজেটে যে 3.5% কমিয়ে ফেলা হবে বলছে মূল্যস্ফীতি, এটা বাজেট দিয়ে তো মূল্যস্ফীতি ওইভাবে কমানো যায় না। কারণ বাজেটের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা মূল্যস্ফীতি, এটা সাংঘর্ষিক। মূল্যস্ফীতি কমানোর জন্য কি দরকার ছিল? আমার এই যে ঘাটতি বাজেটটা কমানো উচিত ছিল, এটা কমানো হয়নি। 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার ঋণ নেবেন, এটা যদি আরও একটু কম নেওয়া যেত, মানে তার মানে বাজেটটাকে যদি আরও কম ডেফিসিট বাজেট করা হতো, তাহলে কিন্তু আমাদের এখানে যদি আমি 4.5% জিডিপির এখন আমার ব্যাংক থেকে সরকার বড় করবে ট্রেজারি বন্ড এটসেট্রা দিয়ে, এবং ব্যাংকগুলোও কিন্তু এখন খুব আরামে থাকবে, কারণ সরকারের কাছ থেকে তারা 11% ইয়ে কিনতে পারবে, বন্ড কিনতে পারবে। এটা তো সরকারের ঋণ, তাই তো? এইটা এখন ব্যাংকগুলো ব্যবসায়ীদের ঋণ না দিয়ে সেখানে দিলে তারা সেফ, এখানে আপনার প্রভিশন রাখতে হবে না। সুতরাং আমি যদি এটাকে এই ঘাটতিটাকে যদি আরও কমিয়ে 3.5% রাখতে পারতাম, তাহলে 1,37,000 কোটি টাকা জায়গায় হিসাবে বলে এই আপনার কত 53,000 কোটি টাকার 60,000 কোটি টাকার মতো আমাদের ব্যাংক থেকে বড় করতে হতো। এই টাকাটা ব্যাংকে থাকতো। এই টাকাটা ব্যাংকে থাকলে ব্যবসায়ীরা তাদের বিনিয়োগের কারণে এটা ব্যাংক থেকে নিতে পারতেন, এবং এই যে অর্থ প্রবাহ কমে ঋণ প্রবাহ কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথ কিন্তু ঋণের গ্রোথ কিন্তু খুবই কম। তাহলে যেখানে আমার ডিপোজিট গ্রোথ কম, সেখানে আমি যদি সরকারকে ঋণ দিয়ে ব্যাঙ্কগুলো থেকে করে ফেলি, তাহলে এই প্রাইভেট সেক্টর গ্রোথটা হবে কোত্থেকে? এবং এখানে আরেকটি বিষয় যে আমরা যে এই রাজস্ব আয়ের কথা বলছি, আপনি যদি ব্যবসা যদি না বাড়ে, রাজস্বটা আসবে কোত্থেকে? শুধু এই যে ইনকাম ট্যাক্স, প্রাইভেট ইনকাম ট্যাক্স দিয়ে তো সব ব্যবসা আসবে না। আপনার ব্যবসা করতে দিতে হবে, সেইখান থেকে সবচেয়ে বড় আইটি হবে সরকারের, তাই না? দেখছেন যদি বলি যে বিদায়ী যে বাজেট অর্থ বছরে, সেটার থেকে প্রায় 80,000 কোটি টাকা বেশি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আমি যদি ভুল না করে থাকি। তাহলে সেই জায়গাটায় সেটা কি অনেক বেশি বড় চ্যালেঞ্জ হয়ে গেল? না, এখন চ্যালেঞ্জ তো অবশ্যই। এইখানে ব্যাপারে অনেকগুলো কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজস্ব আহরণের যে হার জিডিপির তুলনায় যদি বলি, আমরা এখানে এই পুরো উপমহাদেশ আশপাশের দেশ সবচেয়ে আমরা কম। এমনকি নেপালের চেয়ে আমাদের জিডিপি, ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম। আমরা সেখান থেকে বাড়তে পারিনি, কারণ কথা হচ্ছে আমরা ট্যাক্সের নেটটা বড় করতে পারিনি। যে 10 টাকা দিচ্ছে তার থেকে আপনি 15 টাকা নিচ্ছেন, বাকি 10 টাকা যিনি দেওয়ার কথা তার থেকে আপনি নিতে পারছেন না, যে কোনো কারণেই হোক নিতে পারছেন না। এটা হচ্ছে একটা সাইড। আমরা শুধু রেভিনিউর কথা বলি। রেভিনিউ আমাদের বাজেটগুলো কী হয়, পারিবারিক বাজেট কীভাবে হয়, যে আমার আয় এত, একজন যিনি আয় করেন একজন চাকরিজীবী, তার আয় অনুযায়ী তিনি ব্যয় করেন, তাই না? সরকারি বাজেটটা কী হয়, সেটা নিচ থেকে ওঠে, মানে বটম আপ হয়। সেটা হচ্ছে যে আমার এত ব্যয় করতে হবে, এখন আয় করে দাও। আয় করে কে আয় করে দেবে? রাজস্ব বিভাগ। রাজস্ব বিভাগ তখন বলে যে আমি এত কিছু বুঝি না, আমাকে সরকার বলেছে এত আয় করে দিতে হবে, আমি লোকজন থেকে টাকা আদায় করবে, ওই জমিদারদের, খাজানজিদের অথবা ইয়েদের মতো, লাঠিয়ালদের মতো, তাই তো? এখানে আমি রাজস্ব বোর্ডের ইয়ে দিই না। এখন আরও কেন আয়ের পন্থা আছে। আমরা একটু আগে কথা বলছিলাম যে সরকারের যে এন্টারপ্রাইজগুলো আছে,
যে সরকারি মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে সরকার কি পাচ্ছে? এগুলো তো ব্যবসায়িক প্রতিষ্ঠান। আপনার জি। এই বিপিসি বলেন, পেট্রোলিয়াম কর্পোরেশন বলেন, আপনার বিমান কিংবা রেলওয়ে বলেন, এগুলো সরকারের আয় করে দেওয়ার কথা। তো আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর যে টোটাল অ্যাসেট সেটা আমাদের জিডিপির 17%, তাই তো? জিডিপির 17% আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর টোটাল অ্যাসেট ভ্যালু। তাদের থেকে সরকার কত পায় জানেন? 0.6% আয় পায়। 0.6%, 17% যদি জিডিপির, আর জিডিপির 0.6% আয় পায়, তাহলে তাদের অদক্ষতা যদি দূর করি আমরা, তাদের দুর্নীতি যদি আমরা দূর করতে পারতাম, তাহলে কিন্তু শুধু রাজস্বের উপরে না, সরকারের আয়ও হতো তাদের আমি প্রতিষ্ঠানগুলো এই থেকে। আলোচনাটা নিয়ে একটু ফিরবো, কারণ এনবিআর এর কথা হচ্ছিল এবং এনবিআর বহির্ভূত যে আয়ের একটা যেটা আপনি একটু তুলেছেন, এটাও একটু বিস্তারিত শুনতে চাই। এর বাইরেও বোধহয় একেবারেই যে ইসের বাইরে যেটা রয়েছে, ট্যাক্সের বাইরে, সেটাও একটু শুনতে চাই। আমি তার আগে সৈয়দ নুরুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমদানির যে ব্যাপারটা বলা হয়েছে বিভিন্ন সময়, যে বিলাসী পণ্য আমরা আমদানি করব না, নানান কিছু এরকম নীতি কৌশলগুলো নেওয়া হয়েছে, সেই জায়গায় আপনি কতটা ভালো, যদি বলি ইতিবাচক প্রভাব লক্ষণীয় দেখুন, হচ্ছে আপনার কোনটা কাছে? বিলাসী পণ্য আর কোনটা বিলাসী পণ্য না, সেই সংজ্ঞাটাও তো খুব ডিফিকাল্ট। 10 বছর আগে বাংলাদেশের এসি কিন্তু বিলাসী পণ্য ছিল, এখন বাংলাদেশে এসি বিলাসী পণ্য না। 10 বছর আগে গাড়ি ঘোড়াগুলো ছিল বিলাসী পণ্য ছিল, এখন গাড়ি ঘোড়াগুলো বিলাসী। আপনি স্বপ্ন দেখাচ্ছেন মধ্য আয়ের দেশ থেকে আপনি উচ্চবিত্তের দেশে যাবেন, সেখানে আপনি আবার বলবেন গাড়ি চালাতে পারবেন না, রিক্সা চালাবেন, সেটা হয় না, সেটা কনফ্লিক্টিং। তাই আমি ওদিকে যাই না। যে কনজারভেটিভ ইকোনমিতে দ্যাট মিনস আমাদের যেহেতু এখন রিজার্ভের সমস্যা আছে, আমাদের ইনফ্লেশন হাই, সেই সব ক্ষেত্রে আমাদেরকে একটু দেখে শুনে আমদানি নীতি প্রণয়ন করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, আমদানি নীতি, রাজস্ব নীতি, বাণিজ্য নীতি, এই তিনটাকে যদি আপনি একই সূত্রে গাঁথতে না পারেন, তাহলে কিন্তু অর্থনৈতিক খুব বেশি কাজ হবে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের ইম্পোর্ট কন্ট্রোল কেন করতে হবে? ইম্পোর্ট কন্ট্রোল করতে হবে আমাদের ফরেন রিজার্ভ কমেছে বলে, এই তো, না হয়তো করার কথা না। কিন্তু আপনি মুক্তবাজার অর্থনীতির কথা বলবেন, আবার আমদানি কমানোর কথা বলবেন, তা তো হয় না। আমদানির সাথে আবার ম্যানুফ্যাকচারিং খাত, কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে সংকটের সময় কি নিয়ন্ত্রণ হবে না? হ্যাঁ অবশ্যই নিয়ন্ত্রণ হবে, কিন্তু কথা হচ্ছে কোন জায়গায় কোন নিয়ন্ত্রণটা করবেন। এইবারের বাজেটের মধ্যে বেশ কিছু ভালো দিক আছে, আমি যদিও বা পুরো বাজেটের জায়গায় যাই নাই, বাট ভালো দিকগুলো এত ছোট 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 ভালো দিক, সেই এতদিনের যে ক্ষতগুলোকে পোষানোর জন্য এই ছোট ছোট ভালো দিকগুলো কিন্তু খুব বেশি কাজ হবে না। যেমন মনে করেন, গত 10 বছর ধরে বাংলাদেশের টেলিভিশন ফ্রিজওয়ালা যারা অ্যাসেম্বলিং করতো, তাদেরকে একটা বড় ধরনের রেয়াদি সুদের হার, মানে রেয়াদি ট্যাক্স দেওয়া হতো, এবার কিন্তু সেটা ট্যাক্সেশন করেছে তাদের রেভিনিউ ইনকাম করার জন্য। কিন্তু এগুলো কিন্তু ইজ ভেরি স্মল পার্ট টু রিগেইন দ্য ইউর যেটা লস করেছেন। ফারুক ভাই একটা মজার কথা বলেছেন, ভালো কথা বলেছেন। সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করতে না পারলে, লাইফ সাপোর্টে চলে যাওয়ার পরে মানুষকে যখন আপনি রাইট ইনজেকশনটা দেবেন, তখন কিন্তু সে ফিরে নাও আসতে পারে। চান্স ইজ ভেরি লেস, 10%। লাইফ সাপোর্ট থেকে মানুষ ফিরে আসে। আমাদের অর্থনীতি কিন্তু এখন লাইফ সাপোর্টে চলে গেছে গত বেশ কিছু দিনের, আমি অদক্ষতা বলবো না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে। আমি একটা রেফারেন্স সবসময় বলি, মাও সেতুং যখন, দেন জিওপিং যখন চায়নাতে ক্ষমতা আসলো, উনি চাইনিজ ইকোনমিকে ওপেন করলেন, তখন কমিউনিস্ট পার্টিরা, কট্টর কমিউনিস্টরা বলল যে চায়নার কমিউনিজম ধ্বংস হয়ে গেল। উনি একটা বক্তৃতায় বলেছিলেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার হোয়েদার ক্যাট ইজ হোয়াইট অর ব্ল্যাক, আই ওয়ান্ট টু সি হোয়েদার দ্য রাইট ক্যাট ক্যান ক্যাচ দ্য রাইট রেড অ্যাট রাইট টাইম। অর্থাৎ কমিউনিস্ট পার্টি সাদা কি কালো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওই বিড়ালটা সঠিক সময়ে সঠিক ইঁদুরটা ধরতে পেরেছে কিনা। আমাদের কিন্তু বিড়াল কালো হবে কি লাল হবে ওটা নিয়ে এত গবেষণা করেছি, সঠিক সময়ে বিড়াল ইঁদুর ধরতে পেরেছে কিনা মিস করেছেন। আপনি দেখেন, কম্পেনসেশন উইল বি ভেরি হাই, আই এম টেলিং ইউ সৈয়দ অনেস্টলি। নুরুল ইসলাম, আপনি যেটা বলছেন লাইফ সাপোর্টের কথা, এবং বলছেন যে ব্যাক করবে কি করবে না, এই যে একটা প্রশ্ন তুলেছেন, কিন্তু অনেক অর্থনীতি বিশ্লেষক তারা এখন বলছেন যে না, ব্যাক করতে শুরু করেছে, এবং তারা নানান ধরনের ইন্ডিকেটর দেখাচ্ছেন, যে এই ইন্ডিকেটরগুলো থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রিজার্ভ ভালো হচ্ছে, ব্যাক করতে শুরু করেছে ইকোনমি। দেশ প্রেম নিয়ে আমার মতো খুব বেশি ভাবে অনেক লোক কম আছে। আমার 35 বছরের যেই অভিজ্ঞতা, আমার সাথে আমার ব্যাংকার, আমার বন্ধু, উনি আমাকে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ওনাদের সাপোর্ট এখানে এসেছি। এই দেশ আমাদের আগের প্রজন্ম বঙ্গবন্ধু নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে লাল সবুজের পতাকা দিয়েছে, আর আমাদের প্রজন্ম সেখান থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকাটাকে বিশ্বের মানচিত্রে পথ করে উড়িয়েছি আমরা, 80-র দশকে যারা বিশ্ববিদ্যালয়ে বেরিয়েছে। কিন্তু গত 10 বছরে দুর্ভাগ্যজনকভাবে হলেও
কোভিড পরবর্তী ইউক্রেনের যুদ্ধ, কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মানুষের যোগাযোগ কমে গেছে। শি ওয়াজ ডিপেন্ডেন্ট অন দ্য ব্যুরোক্রেসি, যে কারণে অনেক সঠিক তথ্য উপাত্ত ওনার কানে যায়নি। আপনি দেখেন যে যে এক্সপোর্ট ফিগারের কথা বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, যে এক্সপোর্ট ফিগারের কথা বলা হয়েছে সেটা ছিল রং। এখন বাংলাদেশ ব্যাংক বলছে এটা ইপিবি রং সিদ্ধান্ত ছিল। $50 বিলিয়ন এক্সপোর্ট আমরা কখনো করিনি, কারণ আমাদের ডাইরেক্ট এক্সপোর্ট এবং ডিমড এক্সপোর্টকে মিলিয়ে পোস্টিং দেওয়াতে আমাদের $50 বিলিয়ন এক্সপোর্ট হয়ে গেছে। আপনি রিজার্ভ নিয়ে উচ্ছ্বাসা প্রকাশ করলেন 45, 46, $50 বিলিয়ন, আর ওয়ার্ল্ড ব্যাংক এসে বললো আপনার ইউজেবল রিজার্ভ হচ্ছে বিলো $20। এই যে ফারাকগুলো, অর্থাৎ ডেটা দেওয়ার জন্য যারা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং বেসড অন দ্য ফলস ডেটার উপর যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলোর খেসারত আপনাকে একদিনে হবে না। যেমন আপনি এখন সুদের হারটাকে আপনি বাজার ভিত্তিক করেছেন। আপনাকে 9-6 করার জন্য কে বলেছে? আমার তো মনে আছে সেটা সোনারগাঁও হোটেলের বলরুমে হয়েছে। আই স্টিল ইউ রিমেম্বার ইট। 9-6 সিদ্ধান্ত সোনারগাঁও হোটেলের বলরুমে হয়েছে। বাংলাদেশের কোন অর্থনীতির সিদ্ধান্ত সোনারগাঁও হোটেলের বলরুমে হতে পারে না। বাংলাদেশের ডলার রেটকে আপনি কি করলেন? বাফেদা বা ওনাদের মতো এমডিদের ডেকে ঠিক করলেন, ডলার রেট করলেন। গত ঈদের আগে বাড়ি যাওয়ার সময় আপনি কি করলেন? 50 পয়সা ডলার রেট কমালেন। আমরা ধরে নিলাম ডলার গেটিং স্ট্রং। ঈদের সময় বাড়ি থেকে এসে দেখলাম আপনি 60 টাকা ডলার দাম বাড়িয়ে দিলেন। তাহলে এই কাজগুলো যারা করছেন, এনারা কি জেনে শুনে করছেন? আমি একজন ডলার প্লেয়ার হিসেবে, অর্থাৎ আমি আমদানি রপ্তানির ব্যবসা হিসেবে আমি যখন রং মেসেজ পাবো, গত ঈদে বাড়ি যাওয়ার সময় আমার ডলার 50 পয়সা দাম কমিয়ে দিলেন, টাকার মান বাড়িয়ে দিলেন, তাহলে আমি চিন্তা করেছিলাম ঈদের পরে এসে ডলারের দাম হয়তো আরও কমবে, দ্যাট মিনস টাকা আরও স্ট্রং হবে। আমি কি পেলাম? আমি পেলাম টাকা 60 টাকা লস করলো আমার পকেট থেকে। আই এম ডুইং দ্য কনভার্টেবল, আমি কিন্তু কনভার্টেবল কারেন্সিতে ব্যবসা করি। আমার 100 টাকা থেকে 60 টাকা চলে গেল, কারণ আমার ডলারের কনভার্টেবল ব্যবসা করি। আমরা যারা ব্যবসায়ী তারা কিন্তু কনভার্টেবল কারেন্সি দিয়ে ব্যবসা করি। আমরা কিন্তু টাকা নিয়ে কথা বলছি। আপনি অনেকটা স্পষ্ট করলেন এবং আমি আপনার কাছে ফিরবো। যে জায়গাটায় ফারুক মঈনুদ্দিনকে শুনেছিলাম, আপনাকে একটু শুনতে চাই। সেটা হচ্ছে তুলেছেন তিনি এই আলাপটি, যে সরকার ব্যাংক থেকে যে টাকা নিবে তাহলে আসলে ব্যবসায়ীদের কতটা কম পড়ে যাবে, এই বিষয়টা নিয়ে আমি পরে শুনি আপনাকে। কিন্তু এই একই জায়গায় আমি বরঞ্চ একটু শ্যামল দত্ত তাকে শুনে আসি। সাথে একটু শ্যামল দত্ত আপনি যোগ করে দিবেন যে আরেকটি যে সিদ্ধান্ত ছিল যে পণ্যের বিনিময়ে একটা পণ্য আমদানির যে একটা আমরা বার্তা পেয়েছিলাম, সেটা আসলে কতটা ইতিবাচকতা দেয়? কমোডিটি এক্সচেঞ্জ একটা নতুন জিনিস শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশে আমি খুবই এগুলো কতখানি কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে তা নিয়ে আমার সন্দেহ আছে। এখানে আমি শুনতে পাচ্ছি বড় বড় ব্যবসায়ী হাউস ইনভলভ এই ধরনের প্রক্রিয়ার সাথে। যে সমস্ত ব্যবসায়ী হাউস বাংলাদেশের ইকোনমিকে মনোপলি করছে বা ম্যানিপুলেশন করছে, তাদের হাতে যখন এগুলো যাবে তখন এটা কি হবে আমার বলার দরকার নেই, ওনাদের দুজনকে জিজ্ঞেস করেন, ওনারা ভালো বলতে পারবে এটা। আই এম এজ এ জার্নালিস্ট, আই এম ভেরি কশাস। দেখেন, বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়, অনেক জায়গায় অগ্রগতি আছে। আমাদের রিমার্কেবল প্রোগ্রেস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশ যে অগ্রগতির জায়গা, কিন্তু কোথায় জানি আমাদের সুশাসনের অভাবটা বা আমলাতন্ত্র বা কোথাও একটা জায়গা বা প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছেন, আপনি যদি একটা ব্যাংকের একটা খালি কেস স্টাডি হিসেবে নেন, এই যে ফার্মার্স ব্যাংক যেটা পরবর্তীতে পদ্মা ব্যাংক হলো, বা ন্যাশনাল ব্যাংক ওয়াজ এ ভেরি গুড ব্যাংক, এটা আমার সাথে বেশি ভালো বলতে পারবে ফারুক ভাই, বা এগুলো এখন এই ব্যাংকগুলোর যে অবস্থা এখন করুণ চিত্র ভেসে আসছে, তখন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেকে সঠিক চিত্রটি দেন না। আসলে একজন বাচ্চুকে আমরা কোনোভাবেই ধরতে পারলাম না, তিনি এতটাই শক্তিশালী। একটা বেসিক ব্যাংককে আর একটা কেস স্টাডি হিসেবে নেন আপনাদের পাশেই, হ্যাঁ, এটা এত ভালো ব্যাংক ছিল একসময়, সেই ব্যাংকটা কি হয়ে গেল, এবং এটা খুবই স্পষ্টভাবে প্রতীয়মান। অর্থাৎ ডেটার একটা ক্রাইসিস আপনি কিন্তু বলছেন। এই ক্রাইসিসটার জন্য যেখানে যার অ্যাক্ট করার কথা ছিল করে নাই, এবং এর জন্য কাউকে দায়ী করা হয়নি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী একা চাইলে তো পারবেন না এই বাংলাদেশটাকে ঠিক করতে, এবং তিনি তো বলেন, তিনি তো এটাও একদিন উচ্চারণ করেছেন, আমাকে এবং আমার পরিবারের সদস্য ছাড়া বাকি সবাইকে কেনা যায়। একটা মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম উপলব্ধি হয় তাহলে বোঝেন কি ভয়াবহ অবস্থা দেশ। সেই জায়গাতে আসলে সবাইকে এবং এই যে কাজ করতে মার্জার হবে। করার আরেকটা সিদ্ধান্ত নিচ্ছিল, জানেন এটা কত ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত।
কতগুলো ভালো ব্যাংককে আপনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছিলেন। এটা কি হয় না? তো আপনি জোর করে চাপিয়ে দিয়ে এই তুমি ওইটা নিয়ে নাও, তুমি ওইটা নাও, এই বলে নির্দেশ দিয়ে যদি নিঃসন্দেহে ব্যাংক সেখানে মনে আসলে করে সবাই যে মিলে আমার কাজ জন্য করতে এটা হবে। প্রফিটেবল, আমি এটা নিব। আমি যেহেতু ছোট ছোট করে সব বিষয়গুলো একটু জেনে নিতে চাই, কারণ সময় তো আসলে কম থাকে হাতে, সেই জায়গায় রেমিটেন্সের ব্যাপারটা একটু শুনতে চাই। রেমিটেন্সের যে প্রবাহটা রয়েছে এখন যেটা আসছে, সেটাকে আপনি কতটা রেমিটেন্সটা দেখছেন? আমাদের কাঙ্ক্ষিত উপায় আসছে না। কেন আসছে না জানেন? কারণ আপনি যদি হুন্ডি যদি লাভবান হয় রেমিটেন্সের চাইতে, তাহলে আমি রেমিটেন্স পাঠাবো কেন? আমি হুন্ডি দিয়ে আসবো। আমরা যারা একটু বিদেশটিতে যাওয়ার সুযোগ আছে, জি, আমি দুবাইতে এই 1 মাস আগে দুবাইতে আমেরিকা গিয়েছিলাম একটা কনফারেন্সে, আসার সময় দুবাই আসছে। সবাই তো হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে, লিগ্যাল চ্যানেলে টাকা পাঠাচ্ছে না তো, কারণ ওখানে রেট বেশি পাওয়া যায়। তাহলে আপনাকে দেখতে হবে কোন জায়গায় আমাদের সংকটটা আছে। সবাই দেখি বিকাশের মাধ্যমে টাকা পাঠায়, বিকাশে বলে দেয় এখানে, বাসায় টাকা পাঠায় দেয়। আপনি লিগ্যাল চ্যানেলে আপনি আপনি ফিলিপাইনকে একটা কেস স্টাডি হিসেবে ধরেন। সেক্ষেত্রে ফিলিপাইনের কত লোক মিডল ইস্টে কাজ করে আর বাংলাদেশের কত লোক কাজ করে, ওদের রেমিটেন্স কত, আমাদের রেমিটেন্স কত। নেপালকে কেস স্টাডি হিসেবে নেন। নেপালের একটা লোক ইদানিং যে মিডল ইস্টে যায় বা জাপানে যায়, জাপানে সবচেয়ে বেশি লোক যায় এখন নেপাল থেকে বা অন্য দেশ থেকে, তারা কত টাকা দিয়ে যায়, তারা কত টাকা পাঠায়, আমাদের বাংলাদেশের কত টাকা পাঠায় লেগেছে। জি। এখন এগুলো কেন সেখানেও- পাঠাচ্ছে? রেমিটেন্সটা আমাদের এখন যা তার দ্বিগুণ হওয়া সম্ভব, বাট ইউ নিড এ রিয়েল পলিসি। এক্ষেত্রে আমাদের পলিসি, এখন এবং সেখানে policy টা স্কিল নেই। ডেভেলপমেন্টের কথাও বলা হয়। আবার আপনি যে প্রপার ব্যাংকিং চ্যানেল বললেন, আমি একদম শেষের 3-4 মিনিট আমার হাতে রয়েছে, আপনাদের তিনজনকে আর ছোট ছোট করে শুনে নিই। সেক্ষেত্রে ফারুক মঈনুদ্দিন, আপনি তখন বলছিলেন, আমি আপনাকে থামিয়ে চলে গিয়েছিলাম, আয়ের কথা বলছিলেন, এনবিআর এর আয়, এনবিআর এর বহির্ভূত আয়, এই যে আয়গুলো রয়েছে এনবিআর কে বাদ দিলে, যে আপনি তো বললেন যে আগে ব্যয় নির্ধারণ করে পরে আয় কোথা থেকে হবে সেটা আসলে সাজানো হয়, সেক্ষেত্রে এনবিআর বহির্ভূত আয়টাকে আসলে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? গঠিত হয়নি, সেই কথা আমি বলতে চাইছিলাম যে আমরা ওই সাইডটা সম্পূর্ণ ভুলে যাই। আমরা যখনই রেভিনিউর কথা বলি আমরা সবসময় এনবিআর এর দিকে তাকিয়ে থাকি, কিন্তু আমরা যে নন ট্যাক্স রেভিনিউর, যেটা সরকারের অন্যান্য জায়গা থেকে আয় করার বিষয়টা, সেটা আমরা ভুলে যাই। কারণ কথা হচ্ছে এগুলো প্রতিটি সরকারের প্রতিষ্ঠানের অদক্ষতা, অযোগ্যতা, দুর্নীতির কারণে এগুলা নন ট্যাক্স রেভিনিউটা সরকার পাচ্ছে না। আপনার কোন বিপিসি অনেক প্রফিট করে, কিন্তু বাকি যারা লস করে তাদের কারণেই কিন্তু বিপিসির প্রফিটটা চলে যায়। সেই কারণে আমি 0.6% বলছিলাম, এই 5 to 6% এই জিডিপির আমাদের নন ট্যাক্স এইটা বাড়াতে হবে, এবং তাদের সক্ষমতা যদি বাড়ায় তাহলে কিন্তু আমি শুধু এই আপনার এনবিআর দিকে তাকিয়ে থাকতে হবে না। জি, আমি এই পর্যায়ে সৈয়দ নুরুল ইসলাম, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে ব্যাংক থেকে যদি সরকার নিয়ে নেয়, এটা বড় অঙ্কই তো নিচ্ছে, এবং সেটা নেয়ার পরে ব্যবসায়ীদেরকে দেওয়ার মতো, ব্যবসায়ীরা যদি ব্যাংকের কাছে চায়, সেটা কি দেখুন, পর্যাপ্ত থাকবে? একটি ডেভেলপিং কান্ট্রিতে টোটাল ইনভেস্টমেন্ট জিডিপির কত পার্সেন্ট হওয়া, এটা নির্ধারণ করা উচিত। 35%-এর নিচে যদি টোটাল ইনভেস্টমেন্টটা যদি হয়, তাহলে কিন্তু ইকোনমি খুব বেশি মুভ করে না। ফারুক ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন। সেখানেকার প্রশ্ন হচ্ছে কার হিস্সা কত। গত 2 বছরে পাবলিক ইনভেস্টমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের লোন টোন কারণে ইনভেস্টমেন্ট বেড়েছে, প্রায় 7+ হয়ে গেছে, আগে 6-এর নিচে ছিল। আর বেসরকারি বিনিয়োগ আমরা 25-30% নিয়ে যেতে চাচ্ছি, সেটা কখনো হয় না, এখন মনে হয় 20-এর নিচে নেমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি ইনফ্লেশন কন্ট্রোল করতে চাচ্ছেন। দেয়ার ইজ এ সেইং, পাবলিক ইনভেস্টমেন্ট, পাবলিক এক্সপেন্ডিচার বাড়া মানে ইনফ্লেশন ফুয়েল হবে। অর্থাৎ সরকার লোনটা নিচ্ছে কি জন্য? সরকার ব্যাংক থেকে লোন নিচ্ছে এবং ব্যাংক বহির্ভূত লোনগুলো নিচ্ছে কি জন্য? পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানোর জন্য, বা পাবলিক এক্সপেন্ডিচারে যে খাতগুলো তৈরি করেছেন সেগুলো করার জন্য। দ্যাট মিনস বেতন ভাতা দিতে হবে, অ্যাডিব ইমপ্লিমেন্টেশন করতে হবে লোন নিয়ে। তাহলে আপনি উল্টা হচ্ছে, আপনি দেখেন ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য নীতি সুদের হার বাড়ালেন, আবার সরকার ব্যাংক থেকে লোন নিয়ে পাবলিক এক্সপেন্ডিচার বাড়ালেন। এখন অর্থনীতির ছাত্র হিসেবে ফারুক ভাই কি বলবেন, এটা কি ইনফ্লেশন কমবে না বাড়বে? আমি অর্থনীতির ছাত্র না হলে আমি যেটা বুঝি, পাবলিক ইনভেস্টমেন্ট অর্থাৎ পাবলিক এক্সপেন্ডিচার যখন বাড়ে তখন ইনফ্লেশন ফুয়েল হয়। তাহলে আপনাকে ইনফ্লেশন এবং অর্থনীতিকে যদি একসাথে চালিত করতে হয়, সেখানে পাবলিক এক্সপেন্ডিচারের পাশাপাশি আপনাকে প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এক্সপেন্ডিচার বাড়াতে হবে। প্রাইভেট এক্সপেন্ডিচার বাড়লে কি হয়? ম্যানুফ্যাকচারিং খাত সজাগ হয়, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলে মানুষের পকেটে পয়সা আসে, পকেটে পয়সা আসলে ডিমান্ড ক্রিয়েট হয়। লোকাল মার্কেটের ডিমান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। লোকাল মার্কেটে যখন ডিমান্ড ক্রিয়েট হয়, তখন আবার ইনভেস্টমেন্ট হয়, আবার কর্মসংস্থান হয়, আবার কর্মসংস্থান মানে পকেটে পয়সা আসে। তাহলে আপনি এখন কি করবেন? আপনি কি প্রাইভেট ইনভেস্টমেন্টটাকে মেরে ফেলে পাবলিক ইনভেস্টমেন্ট করবেন, নাকি পাবলিক ইনভেস্টমেন্টটাকে স্লথ করে
প্রাইভেট ইনভেস্টমেন্ট করবেন। দ্যাটস ভেরি ট্রিকি ডিসিশন। আপনি যদি, আমি তো অর্থমন্ত্রীও না, বাংলাদেশের নীতি নির্ধারকও না, আমি একটা তো বলবো যে অর্থনীতির এই ট্রিকি পার্টটাকে হ্যান্ডেল করার জন্য যে মেধার চর্চা করা হচ্ছে সেটা নিয়ে আই হ্যাভ এ বিগ কোয়েশ্চেন। কারণ আমি আবারও বলবো যে প্রশ্ন বলছেন, অর্থনীতির মূল জায়গাটা হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি মানে সাধারণ মানুষকে নিঃসন্দেহে আপনারা- সুখে রাখা। আপনারা আপনি যারা- আপনি এখন পাবলিক এক্সপেন্ডিচার বাড়াবেন, আবার বলছেন মূল্যস্ফীতি কমাবেন। আপনি এখন পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানোর জন্য ব্যাংক থেকে টাকা নেবেন, প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য টাকা নেই, প্রাইভেট ইনভেস্টমেন্টের রাস্তাঘাটগুলো, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান হবে না, মানুষের পকেটে পয়সা থাকবে না। আরে বাবা, জি। মূল্যস্ফীতি কমানোর আজকে জন্য যে ঠিকই শেষ করতে হবে, কিন্তু যে ব্যাখ্যাটা তুলে ধরলেন তাতে সাধারণ যে দর্শক রয়েছে আমাদের, তারা নিঃসন্দেহে চাইবেন বা তারা চান, সাধারণ মানুষ সবসময় চান যে আপনি যে ট্রিকির ব্যাপারগুলো বললেন সেই জায়গাটা ভারসাম্যই চান, যে সব দিকেই ভারসাম্য করি দেশ এগিয়ে যাক। শ্যামল দত্ত, আমি আর নতুন করে কোনো প্রশ্ন রাখতে চাই না, আপনি শেষ কি যুক্ত আমি করবেন? মনে করি যে শুধুমাত্র যদি সুশাসনটা নিশ্চিত করা যায়, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চান, উনি যে বাংলাদেশকে যে ধাপে নিয়ে যেতে চান, সেটা ইজিলি অর্জন সম্ভব। খালি ওনার চারপাশের যে আছে লোকজন, তাদেরকে একটু সৎ হতে হবে। উনি তো একা পারবেন না। উনি যে আকাঙ্ক্ষা নিয়ে দেশটা জি। করতে চান, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যদি ওনার সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসি এবং আরও যারা ইনস্ট্রুমেন্টাল আছে, সেটা যদি আচরণ করে, তাদের সম্পদ যাতে দ্বিগুণ তিনগুণ হয়ে না যায়, উপজেলা চেয়ারম্যানের সম্পদ এমপির চাইতে 4 গুণ যাতে হয়ে না যায়, এই জিনিসটা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা পাবো। অন্যথায় উনি একা হয়তো সংগ্রাম বাংলাদেশ করবেন, পাবো এবং অন্যদেরকে পাবো না আমরা। নির্বাচনী ইশতেহারে যেহেতু এই সুশাসনের প্রতিশ্রুতিটুকুও মিলেছে, সেই জায়গায় কাজ হবে, আমরা শুধু প্রত্যাশা রাখতে চাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো তার দেয়া যে ইশতেহার, সেই ইশতেহারে প্রতিশ্রুতি সাধারণত রেখে থাকেন, সেই জায়গায় আসলে অনেক বেশি ইতিবাচক ভাবনাটা আমরা ভাবতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারুক মঈনুদ্দিন আপনাকে, সেই সাথে সৈয়দ নুর ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শ্যামল দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে এই আলোচনায়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে আলোচনা, এবং সেই আলোচনাটা আমরা শুরুতেই একদম বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশ ব্যাংক যে নীতিগত কৌশল নিয়েছে বেশ কিছু, বা কর্মকৌশল নানান ধরনের, সেই জায়গায় অনেকে বলছেন যেটা একটু দেরি হয়ে গেছে, অনেকে বলছেন দেরিতে হলেও যখন শুরু হয়েছে তখন বাংলাদেশের সামনের দিকে আবার হয়তো যেটুকু শঙ্কা তৈরি হয়েছিল সেখান থেকে ঘুরে দাঁড়াবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক একটি মন্দার কথা আমরা প্রায়শই শুনে থাকি, সেই সাথে বাংলাদেশ বিশ্বের বাইরে নয়, তারপরও বাংলাদেশ যেন সব দিকে ভারসাম্য বজায় রেখে যে নীতি কৌশলগুলো নেওয়া দরকার সেটাও নিতে পারে, এবং সুশাসনের যে ব্যাপারটা খুব বেশি জোরালোভাবে উচ্চারিত হলো, সেই জায়গাটায় আমরাও সাধারণ মানুষ হিসেবে জোর দিতেই চাই। কারণ যে কোনো দেশে সুশাসন থাকলে সেই দেশ নিঃসন্দেহে এগিয়ে যাবে। প্রত্যাশা থাকলো বাংলাদেশের ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।